1864 সালের ৩ সেপ্টেম্বর বিকেলে স্টকহোমের হেলেনেবর্গ এলাকায় তাদের কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৫ জনের মৃত্যু হল। তিনি নাইট্রোগ্লিসারিনকে নিরাপদ করার পথ বের করবেন। শহরের নিষেধাজ্ঞা এড়াতে তিনি মালারেন হ্রদের উপর ভাসমান একটি বার্জে ল্যাব বসালেন। নোবেল নিজে সহিংসতা পছন্দ করতেন না। তার লক্ষ্য ছিল কঠিন কাজকে সহজ করা, কিন্তু প্রযুক্তি মানুষের হাতে কখনো কখনো ধ্বংসের হাতিয়ারেও পরিণত হয়। সংবাদপত্র তাকে তীব্র সমালোচনায় আক্রমণ করে মৃত্যুর ব্যবসায়ী বলে আখ্যা দিল। কল্পনা করুন, একদিন সকালে ঘুম থেকে উঠে সংবাদপত্র খুললেন, দেখলেন আপনার নিজের মৃত্যু সংবাদ। 1888 সালে আলফ্রেড নোবেলের সঙ্গে এমনটাই ঘটেছিল। একটা ফরাসি পত্রিকা ভুল করে তার মৃত্যু খবর ছাপায়। শিরোনাম দেয়, মৃত্যুর ব্যবসায়ী মারা গেছেন। একটি ভুল শিরোনাম তাকে গেঁথে দিল একটি নিষ্ঠুর পরিচয়, যেন তার জীবনকর্মের সার সংক্ষেপ ধ্বংস। কিন্তু সেই ধাক্কাই তাকে বাধ্য করল ভাবতে, মানবজাতির কাছে তার প্রকৃত উত্তরাধিকার কি হবে। এখান থেকেই শুরু এক মানুষের নিজের জীবন কথা পুনর্লিখনের প্রচেষ্টা, যে প্রচেষ্টার ফল নোবেল পুরস্কার। 1833 সালের 21শে অক্টোবর স্টকহোমে জন্ম নেন আলফ্রেড বার্নহার্ড নোবেল। বাবা ইম্যানুয়েল নোবেল ছিলেন উদ্ভাবনী মনের ইঞ্জিনিয়ার, কিন্তু ব্যবসায় বারবার ব্যর্থ হওয়ায় পরিবার দ্রুত ঋণে জর্জরিত হয়। বাড়ি নিলামে যায়। মা আন্দ্রিয়েতা নোবেল ছোট্ট মুদির দোকানে দিন-রাত পরিশ্রম করে সংসার টানেন। শেষ চেষ্টা হিসেবে 1842 সালে ইম্যানুয়েল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে সামরিক সরঞ্জাম তৈরির ব্যবসা শুরু করলে ভাগ্য ঘুরে দাঁড়ায় এবং পরিবার সেখানে পুনর্মিলিত হয়। আলফ্রেড স্কুলে না গিয়ে গৃহশিক্ষকের কাছে পড়ে অল্প বয়সেই ভাষা, বিজ্ঞান, সাহিত্য সব কিছুতেই পারদর্শী হয়ে ওঠেন। 17 বছরেই তিনি সুইডিশ, রাশিয়ান, ইংরেজি, ফরাসি ও জার্মান 5 ভাষায় সাবলীল। স্বপ্ন ছিল কবি, লেখক হওয়ার, কিন্তু বাবার চাপে ইঞ্জিনিয়ারিং ও রসায়নের দিকে ঝুঁকতে হয়। প্যারিসে জুল পেলুজের ল্যাবে কাজ করে তিনি আধুনিক রসায়নের ভিতরের জগৎ দেখেন। পরে আমেরিকায় যান যান্ত্রিক প্রকৌশলের ব্যবহারিক দিক শেখার জন্য। মনে তখনও সাহিত্য ও বিজ্ঞানের দ্বৈত আকর্ষণ। 1847 সালে আসকানিও সোব্রেরো আবিষ্কার করেন নাইট্রোগ্লিসারিন, গান পাউডারের চেয়ে বহুগুণ শক্তিশালী এক বিস্ফোরক তরল, কিন্তু ভীষণ অস্থিতিশীল। সামান্য ধাক্কা বা তাপেই বিস্ফোরণ। সোব্রেরোর সতর্কবাণী ছিল স্পষ্ট, এটা ব্যবহার করা উচিত নয়। নোবেল পরিবার তবু এর সম্ভাবনা দেখল। যদি নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করা যায়, খনন, পাহাড় কাটা, টানেল নির্মাণে বিপ্লব ঘটবে। আলফ্রেড ও তার বাবা নিরাপদ বিস্ফোরণের উপায় খুঁজতে নামে। বহু ব্যর্থতা আর ছোট দুর্ঘটনার পর 1863 সালে আলফ্রেড পারুদ ভুলমিনেটের ব্লাস্টিং ক্যাপ উদ্ভাবন করেন, যা দিয়ে নিয়ন্ত্রিতভাবে নাইট্রোগ্লিসারিন বিস্ফোরিত করা সম্ভব। স্টকহোমে ছোট কারখানা শুরু হয়। আশা জাগে যে শিল্প নির্মাণে এক নতুন যুগ আসছে। আশা দীর্ঘস্থায়ী হল না। 1864 সালের ৩ সেপ্টেম্বর বিকেলে স্টকহোমের হেলেনেবর্গ এলাকায় তাদের কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৫ জনের মৃত্যু হল। তাদের মধ্যে আলফ্রেডের ছোট ভাই মাত্র 21 বছরের এমিলও ছিলেন। পরিবারের উপর নেমে এলো শোক ও অনুতাপের কালো ছায়া। মা সারা জীবন সেই আঘাত কাটিয়ে উঠতে পারেননি। বাবা স্ট্রোকের শয্যাশায়ী। জনরোষের শহরের ভেতর নাইট্রোগ্লিসারিন কারখানা নিষিদ্ধ হল। সবাই ভাবল আলফ্রেড থেমে যাবেন, কিন্তু তিনি প্রতিজ্ঞা করলেন এমিলের মৃত্যু বৃথা যাবে না। তিনি নাইট্রোগ্লিসারিনকে নিরাপদ করার পথ বের করবেন। শহরের নিষেধাজ্ঞা এড়াতে তিনি মালারেন হ্রদের উপর ভাসমান একটি বার্জে ল্যাব বসালেন। একাই নিরলস পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন। শত শত উপাদান দিয়ে মিশ্রণ পরীক্ষা, কাঠের গুঁড়ো, কাগজের পাল্প, কয়লা, ইটের গুঁড়ো, সিমেন্ট, প্রতিটি ব্যর্থ। সামান্য অসতর্কতায় বড় দুর্ঘটনার সংখ্যা। তবু আলফ্রেড থামলেন না। 1866 সালে জার্মানি থেকে আসা এক চালানে নাইট্রোগ্লিসারিন লিক করে প্যাকিং উপাদান কিজেল গুড় বা ডায়াটোমেশিয়াস আর্থ ভিজে এক ধরনের নরম পেস্ট তৈরি করেছিল। আলফ্রেড লক্ষ্য করেন এই পেস্ট শুকনো অবস্থায় ধাক্কা বা ঝাঁকুনিতে স্থিতিশীল থাকে, কিন্তু ডেটোনেটরে প্রচণ্ড শক্তিতে বিস্ফোরিত হয়। এটিই সেই কাঙ্ক্ষিত বাহক,
যা তরল নাইট্রোগ্লিসারিনকে নিরাপদের রূপ দেয়। 1867 সালে তিনি ডাইনামাইট নামে এই উদ্ভাবনের পেটেন্ট নেন। দণ্ডাকারে তৈরি স্টিক, সহজে পরিবহনযোগ্য, নিরাপদে ব্যবহারযোগ্য আর ডেটোনেটর দিয়ে নির্দিষ্ট সময়ে বিস্ফোরণ ঘটানো যায়। দ্রুতই ডাইনামাইট বিশ্বজুড়ে নির্মাণ অবকাঠামোতে গেম চেঞ্জার হয়ে ওঠে। দুর্গম পাহাড়ি অঞ্চলে রেলপথ, গভীর টানেল, খনিজ উত্তোলন, বড় বাঁধ সবখানেই নিয়ন্ত্রিত বিস্ফোরণ কাজকে দ্রুত ও সাশ্রয়ী করে। পরবর্তী বছরগুলোতে নোবেল আরও উন্নত বিস্ফোরক তৈরি করেন। 1875 সালে জেলিগনাইট, 1887 সালে বেলিস্টাইট, এগুলো শিল্প ও সামরিক প্রযুক্তিতে বড় প্রভাব ফেলে। ডাইনামাইটের বাণিজ্যিক সাফল্যে নোবেল সাম্রাজ্য দ্রুত বিস্তৃত হয়। 20টিরও বেশি দেশে 90টির বেশি কারখানা, মোট 355টি পেটেন্ট। ইউরোপের অন্যতম ধনী শিল্পপতি হয়ে ওঠেন তিনি। কিন্তু ব্যক্তিজীবনে রয়েই গেল একাকিত্ব। 3 বার প্রেমে ব্যর্থতা, বিয়ে না হওয়া, সারা জীবন দার্শনিক মেজাজে কবিতা, নাটক পড়া লেখা। এদিকে ডাইনামাইটের শিল্প খাতে অবদান থাকলেও যুদ্ধক্ষেত্রে এর অপব্যবহার শুরু হল। মাইন, বোমা, টর্পেডোতে এর ভূমিকা। সংবাদপত্র তাকে তীব্র সমালোচনায় আক্রমণ করে মৃত্যুর ব্যবসায়ী বলে আখ্যা দিল। নোবেল নিজে সহিংসতা পছন্দ করতেন না। তার লক্ষ্য ছিল কঠিন কাজকে সহজ করা। কিন্তু প্রযুক্তি মানুষের হাতে কখনো কখনো ধ্বংসের হাতিয়ারেও পরিণত হয়। এই অন্তর্দ্বন্দ্ব তাকে গভীরভাবে নাড়া দেয়। 1888 সালে তার বড় ভাই লুডভিগ নোবেলের মৃত্যুর পর সংবাদ প্রকাশের গণ্ডগোলে এক ফরাসি পত্রিকা ভুল করে আলফ্রেডের মৃত্যু সংবাদ ছাপে, লে মার্শ দে লা মর্ত এ মর্ত, যার অর্থ মৃত্যুর ব্যবসায়ী মারা গেছে। জীবিত অবস্থায় নিজের সম্পর্কে এমন রায় পড়ে আলফ্রেড বুঝলেন, যদি তিনি কিছু না বদলান, ইতিহাসে তার পরিচয় এমনই থাকবে। ঘটনাটি তার কাছে আয়নার মতো কাজ করল। তিনি ভাবতে শুরু করলেন কিভাবে নিজের সম্পদ ও প্রভাব মানবতার কল্যাণে স্থায়ী কাঠামোতে রূপ দেওয়া যায়, যাতে জ্ঞান, সাহিত্য, চিকিৎসা ও শান্তির কাজ পদ্ধতিগতভাবে পুরস্কৃত হয় এবং এগিয়ে যায়। পরবর্তী বছরগুলোতে শান্তিকর্মী বার্থা ফন সুটনারের সঙ্গে তার চিঠিপত্র তাকে আরও অনুপ্রাণিত করে। 1895 সালের 27 নভেম্বর প্যারিসের সুইডিশ নরওয়েজিয়ান ক্লাবে বসে আলফ্রেড নোবেল নিজের হাতে 3 পাতার উইল লিখে স্বাক্ষর করেন। তার বিপুল সম্পত্তি থেকে একটি তহবিল গড়ে প্রতি বছর সুদ আয় থেকে পুরস্কার দেওয়া হবে তাদের, যারা মানবজাতির সর্বোচ্চ কল্যাণে কাজ করেছেন। পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা বা শারীরবিদ্যা, সাহিত্য ও শান্তি, এই 5 ক্ষেত্রে। শান্তি পুরস্কারের দায়িত্ব তিনি অর্পণ করেন নরওয়ের কমিটির হাতে, আর বিজ্ঞান ও সাহিত্যের পুরস্কার সুইডেনের সংস্থাগুলি প্রদান করবে, যাতে আঞ্চলিক রাজনীতির বাইরে আন্তর্জাতিক আস্থা বজায় থাকে। এই কাঠামোই পরে নোবেল ফাউন্ডেশনের অর্থনৈতিক ও প্রশাসনিক রূপরেখা হয়। 1896 সালের 10 ডিসেম্বর ইতালির সান রেমোতে 63 বছর বয়সে হৃদরোগে আলফ্রেড নোবেলের মৃত্যু হলে উইল কার্যকর করার পথে নানা আইনি বাধা আসে। আত্মীয় স্বজনের আপত্তি, বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা সম্পদের জটিলতা। নির্বাহক রাগনার সোলমান ও রুডলফ লিলিয়েকুইস্ট ধৈর্য নিয়ে উইলের শর্ত বাস্তবায়নে কাজ করেন। অবশেষে 1900 সালে নোবেল ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয় এবং পুরস্কার প্রদানের নিয়ম কানুন চূড়ান্ত হয়। 1901 সালের 10 ডিসেম্বর নোবেলের মৃত্যুবার্ষিকীতে প্রথম নোবেল পুরস্কার প্রদান করা হয়। এভাবেই বিজ্ঞান, সাহিত্য, শান্তিকে পুরস্কৃত করার এক অভূতপূর্ব আন্তর্জাতিক মানদণ্ডের সূচনা হয়। বার্থা ফন সুটনার, যার লেখা লে ডাউন ইয়োর আর্মস ইউরোপে শান্তি চেতনার ঢেউ তুলেছিল, 1905 সালে নোবেল শান্তি পুরস্কার পান। নোবেলের পরিকল্পিত উত্তরাধিকারের সঙ্গে এই পুরস্কার যেন নৈতিক সেতুবন্ধ তৈরি করে। আজ নোবেল পুরস্কার বিশ্বজুড়ে জ্ঞান চর্চা, মানবতাবাদ ও শান্তি প্রতিষ্ঠার প্রতীক। স্টকহোম ও অসলোতে প্রতি বছরের অনুষ্ঠান বিশ্ববাসী দেখছে শ্রদ্ধা ও আগ্রহ নিয়ে। আলফ্রেড নোবেলের উদ্ভাবন ডাইনামাইট যেমন শিল্প সভ্যতার বিস্তারে বড় ভূমিকা রেখেছে, তেমনি তার শেষ সিদ্ধান্ত মানবতার কল্যাণকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, যাতে নতুন আবিষ্কার, সাহিত্যিক সৃজন, চিকিৎসা বিপ্লব ও শান্তি স্থাপনের উদ্যোগ টেকসই প্রণোদনা পায়। ধ্বংসের শক্তিকে নিয়ন্ত্রণ করে নির্মাণের সোপানে তোলা,
এবং ব্যক্তিগত সমৃদ্ধিকে জনকল্যাণে উৎসর্গ করা, এই দুই সেতুবন্ধই নোবেলের আসল উত্তরাধিকার। তাই আজ তাকে মৃত্যুর ব্যবসায়ী নয়, বরং এক দূরদর্শী মানবতাবাদী হিসাবে মনে রাখা হয়, যিনি বুঝেছিলেন উত্তরাধিকার মানে কেবল অতীত নয়, ভবিষ্যৎকে গড়ে দেওয়ার দায়বদ্ধতাও। আপনার মতে আলফ্রেড নোবেলের গল্প থেকে সবচেয়ে বড় শিক্ষা কোনটি? ধ্বংসের শক্তিকে নিয়ন্ত্রণ করে নির্মাণে লাগানো, নাকি নিজের উত্তরাধিকার বদলানোর সাহস? আপনার ভাবনা কমেন্টে লিখুন। এমন চিন্তা জাগানিয়া গল্প পেতে ইনকুইজিটিভ বং সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আর ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।